আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বললেন শাহদিন মালিক। সনদের অবস্থান সংবিধানের উপরে বা সমান্তরাল হতে পারে না মন্তব্য। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে 24 ঘণ্টার মধ্যে হাজিরের বিধান জানালেন চিফ প্রসিকিউটর। চীনের এক বাড়িতে বন্দিদশা থেকে বাংলাদেশি তরুণীর মুক্তি। কয়েকজনের প্রলোভনে যাওয়ার সম্মতি দিয়েছিলেন বললেন তরুণীর মা। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনে সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন, জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে বা সমান্তরাল হতে পারে না বলেও মনে করেন তিনি। তার মতে সংশ্লিষ্টরা যদি এটি করেন তবে তা হবে গায়ের জোরে এবং গোঁজামিলের শামিল। এর ফলে জুলাই সনদ ও বিদ্যমান সংবিধান একটি প্রথম শ্রেণীর আর একটি দ্বিতীয় শ্রেণীর সংবিধানের মর্যাদা পাবে বলে মনে করেন আইনজীবী শাহদিন মালিক। জান্নাতুল বাকেয়া কেকা রিপোর্ট। জুলাই সনদে সংস্কার প্রস্তাবের 84টি সুপারিশের মধ্যে 43টি সরাসরি সংবিধান সংশ্লিষ্ট। এর মধ্যে যে 19টি বিষয়ে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে সেখানেও 10টি বিষয়ে ভিন্নমত ও নোট অব ডিসেন্ট রয়েছে। এত দ্বিমত ও মতবিরোধ নিয়ে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে জনগণ জনমত দেয়, তারপরও জুলাই সনদ ও বিদ্যমান সংবিধানের অবস্থান নিয়ে জটিলতা বাড়বে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। নোট অফ ডিসেন্টটা তারা তুলে নিল, সব রাজনৈতিক দলগুলি একমত হলো এবং গণভোটে সবাই এটাকে পাশ করলো। কিন্তু সংবিধানের সাথে তো এর বিরোধিতা থাকবে, তখন ওই বিধানগুলির কি হবে? একটা দেশের সেই আইনটাই সংবিধান, এটা ওই দেশের সর্বোচ্চ আইন। অতএব এই গণভোটে পাশ করে তাহলে বলতে হবে যে এটা সংবিধানের ঊর্ধ্বে। অর্থাৎ আমাদের দেশে একটা ফার্স্ট ক্লাস সংবিধান থাকবে যেটা ঊর্ধ্বের, গণভোটে যেটা, আর একটা হলো সেকেন্ড ক্লাস সংবিধান থাকবে যেটা এখন সংবিধানে আছে, তাই তো? এইরকম আজগুবি আইনি ব্যবস্থা দুনিয়ার কোনো দেশে নাই। এই আইনজীবী বলছেন, শুধু সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রকে গণতন্ত্রমুখী করা যায় না। এর জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, স্বাস্থ্য ও পুলিশ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জরুরি। এটা একটা দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, বা মানে গণতান্ত্রিক নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, এটা সংবিধানের উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে অন্যান্য অনেক বড় আর্থিক, সামাজিক, রাজনৈতিক চেতনা, মূল্যবোধের উপরে। কিন্তু ওই মূল্যবোধের ব্যাপারে তো কেউই কথা বলছে না। এইগুলি না নিয়ে পুরো 9 মাসে আলোচনাটা হচ্ছে সংবিধান নিয়ে। বললাম তো, সংবিধানকে আপনি ঠিক আছে কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু এটা দিয়ে তো গণতন্ত্র আসে না। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলেও জানান এই সিনিয়র আইনজীবী। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইটালির রাজধানী রোমে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ৮০,০০০ সদস্য মোতায়েন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা প্রচলিত কারাগারে আছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন অনুযায়ী সব হবে। এটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। ৩ ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চীনের এক বাড়িতে বন্দিদশা থেকে এক বাংলাদেশি তরুণী মুক্তি পেয়েছেন। প্রবাসী বাংলাদেশি এবং চীনা পুলিশের সহায়তায় তার বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তরুণীর মা বলছেন, স্থানীয় কয়েকজনের প্রলোভনে চীনে যাওয়ার সম্মতি দিয়েছিলেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে থাকা এক চীনা নাগরিক স্থানীয় একজনের সহায়তায় নারায়ণগঞ্জের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। একটি সন্তানের জন্ম দিয়ে পুরো পরিবারকে চীনে নিয়ে যাবেন বলেও জানান তিনি। এতে রাজি হয়ে চীনা নাগরিকের সঙ্গে মেয়ের বিয়ে দেন মা। পরে একটি চক্র ওই তরুণীকে চীনে নিয়ে যায়। নির্যাতনের শিকার হন ওই তরুণী। কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে 450 কিলোমিটার দূরে বেশি বাংলাদেশি থাকা গুয়ানজুতে যান তিনি। পরে এক বাংলাদেশের সহায়তায় চ্যানেল আইয়ের এই প্রতিবেদককে পাঠান ভিডিও বার্তা। একটা মহিলার সাথে আমার সাথে পরিচয় হয়েছে, তো উনি বলছে আমাকে বিদেশে পাঠাবে, চায়নাতে অনেক ভালো থাকবে, সংসার করবে। তো এখানে বলছে একটা চাইনিজের সাথে আমাকে দেখা করাইছে, ওই চাইনিজটা বাংলাদেশে থাকে। উনি আমাকে বলল এই দেশে যেতে হলে বিয়ে করতে হয়, বিয়ের কাগজপত্র করতে হবে। তারপর আমি রাজি হলাম। ওই চাইনিজটার নাম হলো জিয়াওমিন, ও বাংলাদেশ উত্তরাতে থাকে। আমাকে আমার দেশে ফিরিয়ে নেওয়ার জন্য উপকার চাই আমি। স্থানীয়রা আশ্রয় দেন তাকে, তবে ওই চক্রের বিরুদ্ধে পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হননি তারা। এই যে মেয়েটা এখন বিপদে আছে, তাকে একটু বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ এম্বাসি বেইজিং, ওনাদের সহযোগিতায় যেন ওনাকে, এই মেয়েটাকে তার মায়ের কাছে ফিরে দেওয়া যায়। এরপর ওই তরুণীর মাকে খুঁজে বের করে আনা হয়। তিনি জানান তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার মেয়েরা আমার কাছে আইনাদের এছাড়া আমার কোনো ইয়ার দাবি নেই আপনাদের কাছে। আমার কেউ নাই বাবা, আমার দেওয়ার মতো। আমি খুব অসহায় মানুষ। স্থানীয়দের সহায়তায় চীনে বাংলাদেশি দূতাবাসকে জানানো হয়। দূতাবাস পুলিশকে জানালে 10ই অক্টোবর স্থানীয় পুলিশ চিয়াংশি প্রদেশের গানজু সিটির একটি বাড়ি থেকে ওই তরুণীর পাসপোর্ট উদ্ধার করে তাকে বুঝিয়ে দেয়। চীনের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আইকে জানিয়েছেন, গত কয়েক মাসে একাধিক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করে দেশে পাঠিয়েছে দূতাবাস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মা ইলিশ রক্ষায় মেঘনা, পদ্মা নদী সহ বিভিন্ন নদী ও উপকূল জুড়ে বিমান বাহিনীর কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে তা শনাক্ত করে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিমান বাহিনী বলছে, ধারাবাহিক সমন্বিত অভিযানে কমবে অবৈধভাবে মা ইলিশ ও জাটকা শিকার। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাতের অন্ধকার নামতেই নদীর বুকে হেলিকপ্টারের সার্চ লাইটে খোঁজা হচ্ছে অবৈধ
ফিশিং বোট। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা, পদ্মা নদীসহ উপকূল জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। মাছ ধরার অবৈধ ট্রলার বা জেলেদের শনাক্ত করলেই হেলিকপ্টার থেকে রেডিও সংকেতে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ডকে। জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ও ট্রলার। দেশের জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী। বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। কিছু বোট পেয়েছি আমরা, ওই যে জায়গাতে বোটগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি। এগুলো এখন কনসার্ন যারা কোস্টগার্ড যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা জানিয়ে দেবে। সাবস্টেশন যে জায়গাটা আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। সরকারের আদেশ অনুযায়ী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। গত বছর অভিযান পরিচালনা হওয়ার ফলে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, মা ইলিশ ও জাটকা রক্ষায় চলছে এমন সমন্বিত অভিযান। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী। অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মৌমাছি ও প্রজাপতি সহ সকল প্রাণবৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের 4র্থ দিনে নীতি প্রণয়ন, কৃষি ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। অগ্রযাত্রার নামে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ধ্বংস যেমন হয়েছে, তেমনি ভোগবাদী উৎপাদনে বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণের মাত্রা। এর বিপরীতে অসংখ্য প্রাণবৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি বিপন্নের হুমকিতে হাজারো জীববৈচিত্র্য। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের 4র্থ দিনে হালনাগাদ ইউরোপিয়ান রেড লিস্টে উঠে আসে গত 5 বছরে প্রায় 20% প্রজাতির সংরক্ষণ অবস্থার অবনতির চিত্র। বিশ্লেষণ বলছে, ইউরোপের প্রায় 14,669টি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রায় 19% প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। পরিস্থিতি উন্নয়নে 2030 সালের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে খাদ্যাভ্যাস ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। From this, we're hoping that this will encourage countries to move towards achieving the targets of the Global Biodiversity Framework, particularly Target 4, where we want to halt extinction by the year 2030. Conservation is focused on ecosystems, but we also need to focus on the rest of the world, including agriculture. The way we produce food has a big impact on nature. We need to minimize that impact while also feeding the world. ভোগবাদী সংস্কৃতির বিপরীতে চাহিদা অনুযায়ী উৎপাদনেই বিপন্ন সভ্যতা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলছেন পরিবেশবাদীরা। রেড লিস্ট নিয়ে কিন্তু IUCN সারা পৃথিবীতেই কাজ করছে এবং বাংলাদেশেও কাজ করছে। যেসব স্পিসিস হারিয়ে যাচ্ছে কিংবা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এই স্পিসিসগুলো যদি হারিয়ে যায় আমাদের নেচার থেকে, তাহলে কিন্তু সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে এগ্রিকালচারাল যে প্রোডাকশনগুলো করছি, সব কিছুই কি আমাদের জন্য ভালো কিনা, সব কিছুই কি আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। মিটের কনজাম্পশন একটা বিশাল একটা কনজাম্পশন, এখান থেকে কিন্তু একটা বিশাল কার্বন ইমিশন হচ্ছে। প্লাস আমাদের এই ফুডের যে হ্যাবিট, এই হ্যাবিটটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে কিন্তু ওই কমন সেন্সটা থাকা উচিত যে আমরা কি করলে তার আফটার এফেক্ট কি হবে। মূল কথাই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা
আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কনজারভেশনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের জীবনধারার অনেক পরিবর্তন আনতে হবে। কংগ্রেসে যোগ দিয়ে ভারত প্রথমবারের মতো নিজস্ব জাতীয় রেড লিস্ট প্রণয়নের ঘোষণা দিয়েছে, যার আওতায় 2030 সালের মধ্যে 11,000 প্রজাতির পরিস্থিতি হালনাগাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। ফিলিস্তিনের গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। এরই মাঝে দুরমুস গোত্রের সদস্যদের সাথে হামাসের সংঘাতে সাংবাদিক সহ 27 জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুরমুস গোত্রের 19 জন এবং হামাসের 8 জন। নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক সালেহ আল জাফারি। জাতিসংঘের মতে গাজায় মানবিক সংকট দূর করতে প্রতিদিন অন্তত 600 ট্রাক ত্রাণের প্রয়োজন। ত্রাণ সংস্থাগুলো বলেছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় খাবার ও অন্যান্য সাহায্যের প্রস্তুতি নিচ্ছে তারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে শুক্রবার থেকে। চুক্তি অনুযায়ী আজ দুপুর 12টা পর্যন্ত হামাসের হাতে সময় আছে সব জিম্মিকে মুক্তি দেওয়ার। পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। আফগানিস্তানের দাবি তারা পাকিস্তানের অন্তত 58 সেনাকে হত্যা করেছে। অপরদিকে পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের অন্তত 200 জন তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে। সংঘর্ষের পর উভয় দেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে। এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রদেশ পাকতিকায় বিমান হামলা রয়েছে। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে আফগান সরকার। এবারে কৃষি সংবাদ। পেঁয়াজের ঘাটতি কমাতে প্রতি বছরের মতো এই বছরও চাষিদের বিনামূল্যে প্রণোদনার সার, বীজ ও নগদ টাকা দিয়েছে সরকার। জেলায় 10,000 কৃষককে 10,000 বিঘা পেঁয়াজ চাষের লক্ষ্যে গ্রীষ্মকালীন নাসিক N53 পেঁয়াজ বীজ সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এবার অতিবৃষ্টিতে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে যে পরিমাণ চারা আছে তা টিকে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ লাভজনক হওয়ায় নাসিক N53 জাতের পেঁয়াজ চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এবছরও পেঁয়াজের বীজতলা তৈরি করে বীজ বপন করেন চাষিরা। তবে বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টিতে চারার ক্ষতি হয়, তাই এই চারা দিয়ে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা চাষি। সরকার থেকে আমাকে 2 কেজি বীজ দিয়েছে। এই 2 কেজি বীজে আমি 1.5 বিঘে ভূমি লাগাবো। আর এই বৃষ্টির কারণে চারাটা একটু লেট হয়ে গেছে আমাদের। সরকার থেকে যে আমাদের পেঁয়াজের বীজ N50 দেওয়া হয়েছিল, নাসিক N50, এবং টাকা দেওয়া হয়েছিল 355 টাকা, প্লাস সারও দিয়েছিল। তো এই আবহাওয়ার কারণে আমরা বীজ সঠিকভাবে পেরেছি করতে, কিন্তু পুরোপুরি করতে পারিনি। একটানা বৃষ্টি লাগিয়ে থাকার কারণে পেঁয়াজের চারা পরে কিছুটা নষ্ট হয়ে যায়। তো আমরা এখন যে চারা আমাদের আছে, আমাদের যে পরিমাণ জমি লাগানোর দরকার সেই পরিমাণ আশা করছি আমাদের চারার হয়ে যাবে। তবে কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে পেঁয়াজের বীজতলা কিছুটা ক্ষতি হলেও যে পরিমাণ চারা অবশিষ্ট আছে, আবহাওয়া ভালো হলে তা দিয়ে আশানুরূপ পেঁয়াজ চাষ সম্ভব। নাসিক N53 জাতের পেঁয়াজ গ্রীষ্ম বর্ষা সব মৌসুমেই চাষ করা যায়। পেঁয়াজের বীজ ভালো গজিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মাঠে যে পরিমাণ আছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ একটু ক্ষতির সম্মুখীন বীজতলা হয়েছে। কিন্তু যা আছে তা দিয়ে দেখা যাচ্ছে আশারূপ হচ্ছে, যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে অবশ্যই বীজ হচ্ছে চারা লাগাতে পারবে কৃষকরা এবং কৃষকরা দামও ভালো পাবে। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা, আর উৎপাদন হয় 70 থেকে 80 মণ পর্যন্ত পেঁয়াজ। বাজার দর ভালো থাকলে বিক্রি হয় 1,30,000 থেকে 40,000 টাকায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলার সৌন্দর্যের অন্যতম প্রতীক, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য মলিন হচ্ছে প্লাস্টিক দূষণে। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে বেড়েই চলেছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ। হুমকিতে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং বিপন্ন হচ্ছে জলজ প্রাণী। সরোয়ার আজম মানিকের রিপোর্ট।
বিস্তীর্ণ নীল জলরাশি আর সোনালী বালুর অপার বিস্ময় কক্সবাজার সমুদ্র সৈকত। শেষ বিকেলের আলোয় বালুর তট ছুঁয়ে যাওয়া ঢেউ আর সূর্যাস্তের বর্ণিল আভায় সাগর সৈকত হয়ে ওঠে শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। তবে সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে ভরছে সৈকত, দূষিত হচ্ছে নীল জল। বাকখালী নদী বয়ে আসা বর্জ্যও নষ্ট হচ্ছে সাগরের পানি। প্লাস্টিকগুলো আসলেই অনেক ক্ষতিকর, যা এই আমাদের পরিবেশকে অনেক দূষিত করে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবো একটা নির্দিষ্ট জায়গায় যেন সবাই প্লাস্টিকের বোতলগুলো রেখে আসে। প্লাস্টিক দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অটিস্টিক শিশু হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সর্বোপরি মানুষের বুট শক্তি অনেক কমে যাচ্ছে। তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে যে এই যে আমরা এই বর্জ্যগুলা সমুদ্রে ফেলবো না, বালিয়াড়িতে রাখবো না, পানিতে ফেলবো না, যার পরিপ্রেক্ষিতে আমাদের বীজটা পরিচ্ছন্ন থাকবে। দূষণ রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন করতে নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রাশ আওয়ারে নিয়মিত মাইকিং করে পর্যটকদের সচেতন করা এবং সেই সাথে প্লাস্টিকগুলো আমরা স্ব-উদ্যোগে সংগ্রহ করে এক জায়গায় ডাম্পিং করার পদক্ষেপ গ্রহণ করছে। প্লাস্টিক রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বঙ্গোপসাগরের বড় একটি অংশ প্লাস্টিকের বর্জ্যভূমিতে পরিণত হবে বলছেন পরিবেশবাদীরা। প্লাস্টিকের কারণে নানাভাবে দূষিত হচ্ছে সাগর মহাসাগর, আর এই সাগর মহাসাগরকে প্লাস্টিকের দূষণ মুক্ত রাখতে সাগর ব্যবহারকারী এবং সৈকত এলাকায় আসা পর্যটকদের সচেতন হওয়ার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। সরোরাজ মানিক, চ্যানেল আই, কক্সবাজার সমুদ্র সৈকত। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচের জন্য হংকংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এই দিনও অনুশীলনের জন্য বাজে মাঠ দিয়েছে আয়োজকরা। এতে ক্ষুব্ধ লাল সবুজের ফুটবলাররা। পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে কোচ হাভিয়ার ক্যাপ্টেনার অধীনে কাজ করছেন জামাল হামজারা। শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে জয় বঞ্চিত হলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার হংকংয়ে তাদের মাটিতে হারাতে চায় টিম বাংলাদেশ। নিজেদের ভুলগুলো শুধরে নিতে কাজ করছেন সাদ সোহেল রানারা। 14 অক্টোবর হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ফিরতি ম্যাচ বাংলাদেশের। মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম। সো আমরা চাচ্ছি যে হংকংয়ে তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। সো ওইটা আমাদের লক্ষ্য। আর হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ আমরা কীভাবে খেলবো বা আমাদের কি প্ল্যানিং থাকবে বা আমাদের যেই মিস্টেকগুলো ছিল, সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে যাবো। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার দুর্দান্ত প্রস্তুতি নিয়ে এসেছে প্রোটিয়ান মেয়েরা। আসরে প্রথম ম্যাচ হারলেও নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষ 4-এ সাউথ আফ্রিকা। ওদিকে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পরের 2 ম্যাচেই খেয়ে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ব্যাটিংয়ে প্রতিরোধী গড়ে তুলতে পারেনি টিম টাইগ্রেস। সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও জয় ফেরার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে আজ বিকেল 3:30টায়। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বললেন শাহাদিন মালিক। সনদের অবস্থান সংবিধানের উপরে বা সমান্তরাল হতে পারে না মন্তব্য। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে 24 ঘণ্টার মধ্যে হাজিরের বিধান চালালেন চিফ প্রসিকিউটর। চীনের এক বাড়িতে বন্দিদশা থেকে বাংলাদেশি তরুণীর মুক্তি। কয়েকজনের প্রলোভনে যাওয়ার সম্মতি দিয়েছিলেন বললেন তরুণীর মা। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনের সময়োপযোগী পদক্ষেপের তাগিদ।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।